সগুনা কি নাম আপনার? আজমত শেখ। পরিবারে কটা ভোট আর কজনের সমস্যা হয়েছে? সমস্যা আমার ছেলের আর আমারই ছিল। কি সমস্যা? ওই বলছিল ভুল আছে, কি ভুল? বলছিল কি এই তোমার কাগজে ভুল আছে, একটু তোমাকে আসতে হবে। কখন বেরিয়েছেন বাড়ি থেকে? 7টার সময়। তো সমস্যার সমাধান হলো বলে মনে হচ্ছে? এখন জমা নিল, কতদূর কি হয় ওনারা জানে সেটা। কি ভোগান্তি মনে হচ্ছে? ভোগান্তি মনে হচ্ছে, শারীরিক অসমস্যা ছিল, তাও আসলাম। আপনার শারীরিক সমস্যা আছে? হ্যাঁ 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 হ্যাঁ, প্রতিবন্ধকতা? প্রতিবন্ধী লোক। তো সেই খরচ করেও এসছেন? খরচ করেও কি এসছি। কাজ করেন পেশায়? আমি এমনি ওই চাষের কাজ টাজ করি টুকিটাকি। এই ফর্ম বাড়ি থেকেও নিয়ে না জমা দেওয়ার সময় জমা দেওয়ার অবস্থা ছিল না? না, ওরা বলেছিল বিডিও অফিসে আসতে হবে। প্রচুর মানুষ হ্যাঁ 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 সবারই এরকম ধরনের কিছু সমস্যা। হ্যাঁ হ্যাঁ। কি মনে করছেন এটা? এটা আমি মনে করছি বাড়িতে থেকে হলে ভালো হতো, তা হলেও আসতে হলো, আসলাম। কি নাম আপনার? আমার নাম আজমত শেখ। আর ছেলের নাম? রানা। আগামী 14 ফেব্রুয়ারি 2026 প্রকাশিত এসআইআর হবে চূড়ান্ত তালিকা। তার আগেই মাঝে মাঝেই তলব করা হবে হেয়ারিংয়ের জন্য। 27 ডিসেম্বর থেকেই রাজ্যে শুরু হয়েছে এসআইআরের হেয়ারিং প্রক্রিয়া। আর এদিন রাজ্যের বিভিন্ন জায়গায়, পাশাপাশি নদিয়ার শান্তিপুর সহ বিভিন্ন বিধানসভা এলাকায় শুরু হয় এই কর্মসূচি। জানা যায় শান্তিপুর বিধানসভায় মোট 265টা বুথ, প্রায় 2,500 মানুষের হিয়ারিং হবে, যার সূচনা হলো 27 ডিসেম্বর। পরবর্তী তারিখে এই মাসের 29-30 ডিসেম্বর। এছাড়াও ইংরেজি নতুন বছরে জানুয়ারি 2, 3, 5, 13, 17 তারিখ হবে হিয়ারিং। এছাড়াও নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভায় 77টি বুথে সেই বিধানসভার ক্ষেত্রে এসডিওর মাধ্যমে ডাকা হলেও হিয়ারিং হবে বিডিও অফিসে, এমনটাই প্রশাসনিক সূত্রে খবর। ভোটের তালিকা সংশোধন করা নতুন কিছু নয়, এর আগেও হয়েছে। তবে রোহিঙ্গার নাম সংখ্যালঘুদের ভয় পাইয়ে নিজেদের দলে টানার অভিসন্ধি ব্যর্থ হবে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, শাসক দল ভয় পেয়েছে। কী পরিমাণ মৃত এবং আনম্যাপিং ডাবল ভোটার ছিল তা ইতিমধ্যেই বোঝা গেছে। গোপালপুর থেকে এসেছি, শান্তিপুর গোপালপুর। সকালবেলা এসেছি, সকালবেলা এসেছি, কটা নাগাদ বেরিয়েছেন বাড়ি থেকে? খুব সকালবেলা বার হয়েছি, 8টা 9টার 8টা-9টার দিকে বার হয়েছি। সমস্যা কার? সমস্যা আমার নেই। আপনার ভোটেরই? হ্যাঁ, কি সমস্যা কি? বাবার নিয়ে হয়েছে, বাবার সাথে ম্যাচ করিনি বলে তাই হয়েছে, নাহলে আমার সব কিছু ঠিক। পরিবারের শ্বশুরবাড়ির পরিবারের সকলের ভোট ঠিক আছে? হ্যাঁ, সবাই ঠিক আছে। শুধু আপনারটা? বিয়ে হয়েছেন কতদিন? 10-11 বছর হয়েছে। তো গত 2 বছর ভোট দিয়েছেন তো আপনি? হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে ভোট উঠেনি। আর বলে তো সেক্ষেত্রে এই যে এখানে আসতে হয়েছে আজকে সকালবেলায়, আপনারা তো মহিলা, হ্যাঁ, রান্না করে আসতে গিয়ে কি ঝামেলা ছেলেপেলে নিয়ে। তো সেটা কি কাগজপত্র অন্যভাবে নেওয়া যেতে পারতো মনে করেন না? হ্যাঁ, কোথা থেকে? গোপালপুর থেকে নিলেই হয় যেরকম। মানে আপনাদের বাড়ি থেকে? এত দূরে আসা কত কষ্ট ছেলেপেলে নিয়ে। আর বাড়ি যেতেও তো এখন অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম স্বামীর নাম? শাহাবুদ্দিন। হ্যাঁ, শাহাবুদ্দিন। জমা দিতে কার? আমার ছেলের। কি নাম? আমার ছেলের নাম জসিম কারিকর, কোথা থেকে এসেছেন? হরিপুর। আচ্ছা, তো ছেলের কি সমস্যা বলেছে? ছেলের সমস্যা এখন ওর নামটা একটু ভুল আছে, ছেলেকে এখন বাড়ি আসতে হবে। গতকালকে ফর্ম পেয়েছি। ছেলে কোথায় থাকে, কি আমার কাজ ছেলে করে? থাকে পুনায়, কি কাজ করে? পুনায় হোটেলে কাজ করে। আচ্ছা, তো ফর্ম কবে মানে ফর্ম পেয়েছি গতকাল। মানে ফর্ম বলতে কি নোটিশ পেয়েছেন? নোটিশ পেয়েছি, এখানে গতকাল ছিল দিতে। গিয়েছিল তুলসী ম্যাডাম, যে আমাদের বিহালোর। বিএলও। তো আজকে এখানে এসে কি বলতে আসলেন আপনি? এখন বলতে চাইছে, বলছে আমি বলতে চাইছি আমার ছেলে ফর্ম জমা দেবো, বলছে এখন আমার ছেলেকে হাজির করতে হবে। আমার ছেলে এখন তো বাড়ি নেই, আমার ছেলে বাড়ি আসবে, এখন সময় পাইনি আমি। পরের কোনো ডেট বলে দেয়নি যে কবে আসতে হবে? বলেনি। আর আমার ছেলে যদি ভোট কেটে যায়, এর জন্য কিন্তু নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, সেটাই তো কারণ। তাহলে আমি কিন্তু ছাড়বো না। কিন্তু আপনার তো ডেট পর ডেট রয়েছে, যখন আমার তো ডেট দিচ্ছে না। ওখান থেকে কিছু বলেনি কিছু ডেটের বলেনি। কথা। হুম, আচ্ছা, আপনার পরিবারের অন্য সকলের ভোট ঠিক আছে? হ্যাঁ, শুধু ছেলেরই? শুধু ছেলে। কি নাম ছেলের? জসিম কারিকর। কতদিন ধরে বাইরে থেকে ছেলে? 15 দিন হলে গেছে। তাহলে চিন্তায় পড়েছেন তো? চিন্তা করে আছি তো আমি বটে। কি নাম বললেন আপনার? আমার নাম জহির কারিকর, আর কোথা থেকে এসেছেন? হরিপুর। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আমার বাড়িতে এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্ব, টোটোতে এসেছি। এই যে হ্যারাসমেন্ট, এই যে টোটো ভাড়া, 200 টাকা টোটো ভাড়া দিতে হবে, তাকে খাওয়াতে হবে। হ্যাঁ, এইগুলো মানে আমার মেয়ে বিয়ে দিয়েছি 2009-এ। কটা ভোটার বাড়িতে? বাড়িতে এখন বর্তমানে 3টে, আগে 4টে ছিল। ছোটো মেয়ে বিয়ে দিয়েছি, সেটা ট্রান্সফার হয়ে কল্যাণী চলে গিয়েছে, তারও খসলায় নাম উঠেছে, এখনও ডাকেনি। আর এটা আমার বড় মেয়ে, বিয়ে দিয়ে ফেসে গিয়েছে, আমার কাছেই থাকে।
আমার মেয়ে এবং ওর একটি বাচ্চা ওর ছেলে এবার মাধ্যমিক দেবে। ওর যখন 7-8 মাস বয়স তখন থেকে আমি না হলে মেরে ফেলতো, নিয়ে চলে এসেছি। যাই হোক, আপনাদের যে এই মেয়ের ভোটের মানে জন্যই ডাকা হয়েছে এখানে? মেয়ের ভোটের জন্য মেয়েকে ডেকেছে। আমার সন্দেহ হচ্ছে অন্য কিছু। ও তো প্রথম থেকে ও ভোটার আছে, এইখানকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। শুধু ওর বার্থ সার্টিফিকেট, তখনকার দিনে তার বার্থ সার্টিফিকেট একটা গুরুত্ব ছিল না, তোলা হয়নি। হ্যাঁ, তো স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তার অ্যাডমিট কার্ড আছে কোর্টে। ওরা এই যে 11 দফা না 12 দফা সেগুলো তো দিয়েছেন, 11 দফা 12 দফা মানে যতগুলো পেয়েছেন আমি সব নিয়ে এসেছি। হ্যাঁ, আর যদি বাবার প্রমাণ চাই, বাবা আমি সার্ভিস করতাম, আমার পিপিও আছে, অরিজিনাল পিপিও নিয়ে এসেছি। এনুমারেশন ফর্মের সঙ্গেও কিছু দিয়েছিলেন কি? না, ওরা কিছু নেয়নি তখন। ওরা বললো আচ্ছা। কিছুই লাগবে না। বাড়িতে যে গিয়েছিল আর বিএলও বললো কিছুই লাগবে না। তার মানে আপনার চাকরি টাকরি সব এখানে? মেয়ের কোথাও কোনোদিন ভোটের? আমরা পুরুষাক্রমে বংশগত, আমরা চিরকালই এখানকার বাসিন্দা। আর মেয়ের ক্ষেত্রেও ভোটের কোথাও চেঞ্জ হয়নি কোনোদিন? না, না, না। বরাবরই এখানে ভোটার? বরাবরই। মেয়ের বয়স কত? মেয়ের বয়স এখন 42+। তাহলে মেয়েকে হিয়ারিং এ ডাকলো? ডাকলো আমি তো বুঝতে পারছি না। আমার ধারণা একটা, এটা আমার ধারণা যে হয়তো ও মেয়ের বাবাই যে অসীম হালদার, আপনি আর কি? আমি যে তার বাবা। কারণ ওর তো 2002 সালে ওর নাম নেই, তখন তো ভোটার হয়নি। এবার 2 সালে আমাদের স্বামী স্ত্রী দুজনেরই ভোটার লিস্টের নাম আছে। আমার ধারণা হচ্ছে, মনে হচ্ছে ওই জন্যই ডেকেছে যে বাবা যে অসীম হালদারই যে এই লোক ব্যক্তি তোমার বাবা, তার প্রমাণ কি? তাহলে মেয়ের এই সমস্যা মানে ঠিক করতে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও আপনাকে উপস্থিত হবে? মেয়ে হচ্ছে আবার অ্যাপিলেপসি পেশেন্ট, একা ছাড়া যায় না কোনোখানে, যেখানে সেখানে পড়ে গিয়ে যখন তখন শরীরে। সকালে বেরিয়েছেন কখন বাড়ি থেকে? বাড়ির থেকে যখন বেরিয়েছি তখন 11:15। তাহলে এখন মানে কতক্ষণ লাগবে বলে মনে হচ্ছে? প্রচুর লাইন নাকি? মোটামুটি লাইনে মিডিলে আছে। প্রচুর লাইন তো? লাইন আছে। কি নাম আপনার? আমার নাম অসীম কুমার হালদার। মেয়ের নাম? মেয়ের নাম অন্তরা মুখার্জি হালদার। কোথা থেকে এসছেন? এবার হচ্ছে বাবলা উত্তরপাড়া। বলে নিয়ে কেউ শীতের সকালে, মহিলারা বলছেন রান্না টান্না সেরে সারাদিনের জন্য আর কি ব্যাপার। ওনারা বলতে চাইছেন বাড়ি থেকেও তো নেওয়া সম্ভব হতো, এখানে এত দূর ভোগান্তি। আর তৃণমূল কংগ্রেস এর উপরেই বলছে যে মানুষকে ভোগান্তি করাই বিজেপির কাজ। কি বলবেন? এটা প্রথমত বিজেপির বিষয় নয়, এটা হচ্ছে দেশের বিষয়। দেশের সুরক্ষার ক্ষেত্রে দেশের সঠিক পরিচয়পত্র বা কারা দেশে বাস করছে, দেশের সংশোধন মানে দেশের সামগ্রী, যেমন রেশনের পণ্য সামগ্রী বা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা কারা ভোগ করছে, সেটা সরকারের কাছে যথাযথ নথি থাকাটা প্রয়োজন। কারণ এটা একটা আশ্রয়স্থল নয়, বা যারা যখন খুশি আসলো একটা দেশ থেকে, বিভিন্ন সময় অন্য দেশে তারা বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে এখানে এসে শাসক দলকে কিছু অর্থের বিনিময়ে তারা নাগরিকত্ব অর্জন করছে। তারা প্রত্যেকটা সংখ্যালঘু ভারতের বাইরে, যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বিভিন্ন জায়গায় যারা ধর্মীয় উৎপীড়নের কারণে সেই দেশে থেকে বিতাড়িত, তাদেরকে আমাদের সিএর মাধ্যমে তাদেরকে সবাইকে নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্র সরকার। এখানে আমাদের পূর্ণ বক্তব্য, তাদের পরবর্তী জেনারেশনের যে ভোটার লিস্ট স্বচ্ছতার প্রয়োজনে তাদেরকে কিছুক্ষণের জন্য হয়তো বা একটা দিনের জন্য, বিগত একদিনের জন্য তাদেরকে নোটিশ করা হয়েছে। তাদেরকে সঠিক পরিচয়পত্র দেখিয়ে তাদেরকে পরবর্তী জেনারেশন যাতে এই সমস্যাটা না হয়। এই এসআইআরটা হচ্ছে একটা নর্মাল প্রকল্প, যেটা বিগত দিনেও হয়ে এসছে। আগে 2002 সালে হয়েছে, এবার 2025-এ হচ্ছে। এটা একটা সহজাত প্রতিক্রিয়া। ওনারা বলছেন যে এইভাবে আগেও আপনারা দীর্ঘদিন ধরে কখনো নোটবন্দির সময় কখনো নানানভাবে মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন, ফল কিছুই হয়নি। এটা তো 2002 সালে হয়েছিল, তখন তো বিজেপি সরকার ছিল না। এটা নোটবন্দিটা কি হয়েছে সেটা মানুষ বুঝছে, আর তার পরিস্থিতি কি, নোটবন্দির বিষয়টা সেটা পাকিস্তান বুঝতে পারছে। নোটবন্দির পরে তাদের কি পরিস্থিতি, এখন তারা কোন পর্যায়ে আছে, তাদের অর্থনীতি কোথায়। সরকারের কাছে যাবতীয় ডকুমেন্টস রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড সহ যা কিছু করে তাই সরকারি ডকুমেন্টস হিসেবে থাকে। তা সত্ত্বেও কেন প্রয়োজন হলো সেটা আমার প্রশ্ন তুলছেন। না, এখানে বাংলায় আধার কার্ড করাটা একটা জল ভাতের মতো ব্যাপার। কোনো তৃণমূলের নেতাকে 1000 টাকা 2000 টাকা দিলে পরে সে আধার কার্ড পেয়ে যাচ্ছে। ভোটার কার্ড পাওয়াটা ওইটা কোনো বিষয়ই নয়। বিদেশ থেকে আসা জঙ্গিদের কাছেও আমরা দেখেছি অনেক সময় ভারতীয় পাসপোর্ট, ভারতীয় আধার কার্ড। তো এটা আধার কার্ড থাকা মানেই সে ভারতের নাগরিকত্ব পাওয়া, এটা সঠিক বলে আমার মনে হয় না। এসআইআরের মাধ্যমে আপনারা ভোটার বাদ দেওয়া বা হবে, এটার উপর জোর দিয়েছেন, এটা কতটা সম্ভব হচ্ছে বা হবে? সেটা তো আপনার প্রথমে মৃত ভোটার দেখেই বুঝতে পারছেন কতটা কি সম্ভব বা কি
শুরুতেই একটা বৃহৎ সংখ্যক মৃত ভোটার বাদ গেছে। এখান থেকেই বোঝা যাচ্ছে যে শাসক দল তাদের আঁচলের তলায় কত মৃত ভোটারকে লুকিয়ে রেখেছিল তাদের ভোটার হিসাবে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে শুধু মৃত ভোটারই হিউজ পরিমাণে বাংলা থেকে বাদ গেছে এবং আরও বাদ যাচ্ছে। আপনার নাম? এই দক্ষিণ নদিয়াতে দেখা যাচ্ছে যেটা আপনাদের পর হয়ে গেছে, তো আপনারা অনেক ভোটে দিচ্ছেন তৃণমূলের থেকে, সেখানে অনেক সংখ্যায় উদ্বাস্তু এবং মতুয়াদের নামও বাদ করছে। বিধানসভা ভোট রয়েছে সামনে, আপনাদের মধ্যে একটা ক্ষোভও রয়েছে, এটা কোনো ছাপ সেটা তো রয়েছে স্বাভাবিক, এটা থাকাটা স্বাভাবিক। আপনারা হয়তো খেয়াল করেছেন কলকাতার বালিগঞ্জের সাইডে হোক বা মমতা ব্যানার্জির নিজস্ব কেন্দ্রে, তো সেখানে 40,000, 50,000, 60,000 করে নাম বাদ গেছে মৃত ভোটারের। আর নদিয়ার ক্ষেত্রে দেখবেন সেটা 10,000 থেকে 12,000-এর বেশি নয়। যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে সেখানে স্বচ্ছতা বজায় আছে, সেই জন্যই এই নাম বাদ যাওয়ার পার্থক্যটা আপনারা দেখতে পারবেন। যেখানে বিজেপির বিধায়ক সেখানে 10 থেকে 12,000-এর বেশি মৃত ভোটারের বাদ যাওয়ার সম্ভাবনা খুব কম গেছে। আর যেখানে যেখানে শাসক দল যেখানে আছে, তৃণমূলের বিধায়ক আছে, সেখানে সংখ্যাটা 40,000 থেকে 60,000-এর মধ্যে। ডিফারেন্সটা আপনারাই বিবেচনা করে নেবেন। নাম পরিচয়? নাম পিন্টু কর্মকার, তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা। দূরান্ত থেকে মানুষজন এসছেন তাদের নাগরিকত্বের প্রমাণপত্র দেওয়ার জন্য হিয়ারিংয়ে, আজকে প্রথম হিয়ারিং, এবং সেক্ষেত্রে তারা বলছেন দূর দূরান্ত থেকে এসছেন, অনেকে বাইরে থাকেন, সে ফর্ম তারা পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, অথচ এখানে মানা হচ্ছে না, বলা হচ্ছে যে তাকেই আসতে হবে। তারা সদুত্তর পাচ্ছেন না কবে আসতে হবে, এই জন্য দুশ্চিন্তায় রয়েছেন। কি বলবেন? দেখুন, এটা তো আজকে প্রথম শুনানি শুরু হলো, এই শুনানি আছে চলতেই থাকবে দীর্ঘ সময় ধরে। এর মেয়াদ হচ্ছে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। আছে হয়তো যারা আসতে পারছে না, আছে নিশ্চয়ই আছে নির্বাচন কমিশন তাদের পুনরায় আবার ডেকে নেবে, এর জন্য ঘাবড়াবার কিছু নেই। কিন্তু সেটা কবে কাউন্টার থেকে যদি বলে দেওয়া হতো এটা নির্বাচন কমিশন হয়তো সেই ডেটটা দিইনি, কিন্তু এই পর্যায়ে হওয়ার পরে দ্বিতীয় পর্যায়ে তাদেরকে আবার ডেকে নেবে। আছে এই এসআইআর মানে হচ্ছে যে বাইরে থেকে, বিদেশ থেকে, আছে বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, এই সমস্ত এলাকা থেকে যে সমস্ত মানুষ এসে এখানে, যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ এসে এখানে বসবাস করছে, আছে সেই সমস্ত মানুষ চিহ্নিত করার জন্য এটার ব্যবস্থা করা হয়েছে। কারণ হচ্ছে বাইরে থেকে এই মানুষগুলো এসে ভারতের অন্ন ধ্বংস করছে, এটা কোনো সময়ই মেনে নেওয়া যায় না। রাজ্য শাসক দল বলছেন সাধারণ মানুষকে হেনস্থা করছেন। এর আগেও আপনারা একাধিকবার কখনো নোটবন্দি, কখনো বিভিন্ন বিষয়ে লাইনে দাঁড় করাতেন। না, এটা নোটবন্দিতে কি হয়েছে, আমার মনে হয় প্রত্যেক 5 বছর অন্তর অন্তর নোটবন্দি হওয়ার দরকার। যে সমস্ত জাল নোটগুলো ছিল সেই জাল নোটগুলো নষ্ট হয়ে গিয়েছে, এবং কালোবাজারি যে টাকাটা মানুষ অর্থ হয়েছে বিভিন্নভাবে যে আটকে রাখতো, এই আছে বিছানার তলায় রাখতো, সেইগুলো উদ্ধার হয়েছে, মার্কেটে ছেড়েছে। এতে জিডিপি বেড়েছে, এতে আছে সাধারণ মানুষ একটু হেনাস্তা হতে হবে। দেশের ভালোর জন্য এই আছে প্রত্যেকের একটু স্যাটিসফাইড করতে হবে। যে সমস্ত মানুষগুলো আজকে হয়তো হিয়ারিংয়ে আসতে পারেনি, পরবর্তীকালে নির্বাচন কমিশন আবার ডেকে নেবে। আধার কার্ড, ভোটার কার্ড সহ ব্যাংক অ্যাকাউন্ট, ইলেকট্রিক বিল, একাধিক প্রমাণপত্র সরকারের হাতেই রয়েছে। একটা সুইচ মারলে এখন সব বেরিয়ে যায়, তারপরেও কেন লাইনে দাঁড় করাতে হচ্ছে, কেন সকালবেলা? না, এটাই এসআইআর আছে নিয়ম। তাকে আছে এসে এখানে আছে সশরীরে দেখা দিতে পারে। এই আছে বাবা ভাড়া করে ভোট তুলেছে, এরকম বহু আছে। এরকম ভাড়াতে বাবার আছে অভাব নেই। এই আছে আমার কাছে তথ্য সহকারে আমি দেখাতে পারবো যে আমার গ্রামেতেই একজনের আছে 4 জনের বাবা সেজেছে, এই আছে 4 জনের বাবা সেজে ভোট তুলেছে। তো এইগুলো কি সমস্ত পরিষ্কার হবে বলে? একদম এসআইআর মাধ্যমে ভোটাধিকার একেবারে পরিষ্কার হয়ে যাবে। এতে সাধারণ মানুষের উপকারও আসবে। যে সমস্ত ভুয়ো ভোটারগুলো ছিল সেগুলো আছে তাদের ব্যবস্থা হয়ে যাবে, ভুয়ো ভোটার থাকবে না। মৃত ভোটারগুলো আছে কাটা যাবে। শাসক দল যেই মৃত ভোটারগুলো নিয়ে আছে ব্যবহার করতো, এই আছে সেগুলো আর ব্যবহার করতে পারবে না। এই জন্য তো শাসক দলের এত যন্ত্রণা বেঁধে গিয়েছে, সেই ভোটারগুলো আর প্রক্সি ভোট হিসেবে দিতে পারবে না। আপনার নাম? আমার নাম নৃপেন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। কি নিয়মে এবং আপনারাই বা কি করছেন এখানে? শান্তিপুর ব্লক অফিসে মোট 13টা টেবিলে হিয়ারিং চলছে। আপনারা এই ডিসপ্লে বোর্ডে দেখতে পাচ্ছেন বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন টেবিলে রয়েছে। আমাদের দলের সাধারণ মানুষ, আমরা যারা পঞ্চায়েত সমিতির মেম্বার, আমরা এখানে এসেছি। মানুষগুলোর হয়রানি একটু কম হচ্ছে। আমরা তাদের চিঠিটা নিয়ে বলে দিচ্ছি কোন টেবিলের ম্যাপিং কোন সাইড দিয়ে যেতে হবে।
সেগুলো আমরা বলছি, কিন্তু এই বলাতে তো আর হয়রানি কমবে না। না, আসল হয়রানি তো করছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে দিয়ে। আপনারা দেখতে পেলেন কত অল্প সময়ের মধ্যে বিএলওদের উপর প্রেশার করে এই ভোটারগুলোর আপলোড তথ্য করা হলো। সেই তথ্য তুলতে গিয়ে একটু ভুল ত্রুটি হলেও কতগুলো প্রতিবন্ধী মানুষ আজকে কি কষ্ট করে তারা লাইনে দাঁড়িয়েছে, এবং সে কিন্তু একজন প্রতিবন্ধী দেখলাম, সে একজন এক্স সার্ভিসম্যান, তার চাকরির সমস্ত নথিপত্র রয়েছে, তবু তাদেরকে দাঁড় করাতে হচ্ছে। মানে বাংলা দখল করার লালসা মেটানোর জন্য বিজেপি যে প্রক্রিয়া নিয়েছে, সেই প্রক্রিয়ার মানে নিকৃষ্টতম উদাহরণ আপনারা এখানে আজকে দেখতে পাচ্ছেন। মানুষের উপরে কি ধরনের অত্যাচার আজকে চলছে, যাদের কাগজপত্র বৈধ, সব কিছু বৈধ, এদের সবার পেপারস রয়েছে। সব থেকে বেশি নাম তো বাদ গেছে উত্তরপ্রদেশে, অথচ বাংলার মানুষের উপরে কি অত্যাচারটা চলছে। কেউ ছোট ছোট বাচ্চা কোলে করে আসতে হয়েছে, লাইন দাঁড়াতে হয়েছে। এইটা তো সাধারণ মানুষ দেখছেন। আর আমি সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের দলের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ভোটারের হয়ে লড়বে, প্রত্যেকটা বৈধ ভোটারকে তার ভোটাধিকার অক্ষুণ্ণ রাখার জন্য লড়াই করছে। আর সেই লড়াইয়ের সঙ্গে আমরা আমাদের দলের বিএলএরা যেমন আছে, তারা দলের প্রত্যেকটা স্তর থেকে আমরা তাদের পাশে রয়েছি। তারই ফলশ্রুতি আজকে আমরা এখানে রয়েছি। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে দেশের নিরাপত্তার স্বার্থে এইটুকু সহযোগিতা তো একজন নাগরিককে করতেই হবে। দেখুন, আমি পেশায় ভূগোলের শিক্ষক। যারা রোহিঙ্গার কথা বলছে, রোহিঙ্গা ভারতবর্ষে ঢুকলে যে রাজ্যগুলোর মধ্যে দিয়ে ঢুকতে পারে সেই রাজ্যের নাম হচ্ছে মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড। সে সমস্ত জায়গায় কিন্তু এসআইআর হচ্ছে না, এসআইআর করা হলো বাংলায়। আর এখনো পর্যন্ত কোনো রোহিঙ্গা কিন্তু আপনার এই বাদের লিস্টে আসেনি। কিন্তু সাধারণ মানুষের উপরে যে ধরনের প্রেশার হচ্ছে, তাহলে যে সমস্ত জায়গা দিয়ে অনুপ্রবেশ হতে পারে সেই জায়গাগুলো কেন হচ্ছে না, সেখানে কেন এসআইআর হচ্ছে না? আর এই এসআইআরের সমস্যা তো আমাদের কথা না, আমাদের দুটো প্রশ্ন বিজেপির কাছে। এই এসআইআরের দুটো সাল ওরা কোথার থেকে পেল, 1987 আর 2004। এই 1987 সালের মার্কটা ওদেরকে কে করে দিতে বললো যে 1987 সালে জন্ম হলে তার এটা লাগবে, 2004 সালে জন্ম হলে এটা হবে? আমাদের নেতৃত্ব বলছে এটা তো এসআইআর নয়, ঘুরপথে এনআরসি চালানো হচ্ছে। যে মানুষগুলোর বাসস্থানের তাগিদে অন্য দেশ থেকে, মানে কি একটা সময় তো ভারতবর্ষ পাকিস্তান একই ডোমিনিয়নে ছিল, দেশ ভাগ হওয়ার পরে কেউ আগে এসছে কেউ পরে এসছে, এই মানুষগুলোর উপর একটা স্বাভাবিক অত্যাচার, মানে অস্বাভাবিক অত্যাচার, সেই অত্যাচারের নিদর্শন আজকের এই এসআইআরের মানুষের উপরে অত্যাচারটা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে মৃত ভোট তো প্রচুর পরিমাণে বাদ দেওয়া হয়েছে। মৃত ভোট, শিফটেড ভোট বাদ দেওয়া রাজ্যের নাম সব থেকে বেশি উত্তরপ্রদেশ। সেটা নির্বাচন কমিশন ঘোষণা করছে, আমরা বলছি না। বিএলওরা টেনশনে মারা গেছে বা আত্মহত্যা করেছে সব থেকে বেশি মারা গেছে মধ্যপ্রদেশে। এটা পশ্চিমবঙ্গের কথা নয় বা আমাদের তৃণমূলের কথা নয়, এটা নির্বাচন কমিশন বলছে। মৃত ভোট, শিফটেড ভোট সব থেকে, বা আনম্যাপ ভোট, এগুলো সব থেকে বেশি উত্তরপ্রদেশে, পশ্চিমবঙ্গে নেই। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এক একদিন এক এক রকম নোটিশ করা হচ্ছে যে বাংলার উপরে আক্রমণ, বাংলাকে দখল করতে হবে, সেই আক্রমণ করার তালিকা তাদের রাস্তায় নামিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিবন্ধী মানুষ যে চাকরি করত তাকেও আজকে এসআইআরের এই হিয়ারিং আসতে হয়েছে। এটা নির্বাচন কমিশনের লজ্জা নয়? বিজেপি উত্তর দিতে পারবে এগুলো নিয়ে? আপনার নাম, পরিচয়? আমি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র
3-স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।